সুপ্রিয় শ্রোতারা, গল্পের আসর বাই অগ্নিলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ রয়েছে এর ৫০ পর্ব। পালকি সত্যি এবার উঠে যাচ্ছে। যাই যাই করছিল অনেক দিন, এবার মনে হচ্ছে একেবারে যাবার পথে পা বাড়িয়েছে। রাস্তায় বেরিয়ে যখন তখন তো দূরস্থান বলতে গেলে চোখেই পড়ে না। পালকির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই অবলুপ্তির পথ ধরবে, তাতে আর সন্দেহ কি? পালকি বলে যাবে মানুষের কাঁধের ওপর মানুষ চড়া নির্লজ্জতা, মরে গিয়ে শবদেহ হয়ে যাবার পর চড়ো মানুষের কাঁধে, তার আগে নয়। বলে যাবে আস্ত একটা মানুষকে একটা বন্ধ বাক্সয় ঢুকিয়ে ফেলে ঘেরাটোপ ঘিরে নিয়ে যাওয়াটা হাস্যকর। আমি বিদায় নিচ্ছি ওই ঘেরাটোপ আর পর্দার জঞ্জালগুলো কুড়িয়ে নিয়ে। পথ যে পার হচ্ছে, পথটা সে যেন দেখতে পায়। বলে যাবে, দ্রুত ধানের সন্ধান করো এবার তোমরা। পৃথিবীটা অনেক বড়, তাকে দেখো চোখ মেলে। ছোট ঘোড়ার ধুড়ে ধুলো উড়িয়ে, ছোট হাওয়ার বেগে হাওয়া গাড়িতে ওরও মাটি ছাড়িয়ে আকাশে তাকিয়ায় ঠেস দিয়ে বসে আপন পরিমণ্ডলটিকেই সমগ্র পৃথিবী জ্ঞান করে আলবোলায় সুখ টান দেবার দিন গত হলো। হাজার বছরের অভ্যাসের ঐতিহ্য আর ইতিহাসের ধারা মুছে নিয়ে যারা চলে যায়, তারা কিছু বলে যায় বই কি, চলে যাবার মধ্যেই বলে যাওয়া। কালস্রোত যে কাউকে কোথাও নোঙর ফেলতে দেয় না, দুর্নিবার বেগে ভাসিয়ে নিয়ে যায়, এটাই আর একবার বলে যায় সে। আজকের পরম প্রয়োজনীয় পরবর্তীকালে জঞ্জালের কোঠায় ঠাঁই পায়, এই হলো পৃথিবীর পরমতম সত্য আর চরমতম ট্র্যাজেডি। তবু সহজে কেউ মানতে রাজি হয় না সে কথা। তারা সেই বিদায়ী পথিকের বসন প্রান্তটুকু মুঠোয় চেপে ধরে রাখতে চায়, আর আলবোলায় শেষ সুখস্থানটুকু দিতে দিতে বলে, এসব হচ্ছে কি আজকাল, সব যে রসাতলে গেল। যারা দার্শনিক তারা উদাস হাসি হেসে বলে, যাবেই তো, সবই যাবে। মুক্তকেশু একটা তার ছোট্ট নাতনির সঙ্গে বাক্যলাপ প্রসঙ্গে বলেছিলেন এ কথা। পালকি আর কই, ক্রমেই কমে আসছে, যাবে সবে উঠে যাবে। তবু দেখা যাচ্ছে এখনো মুক্তকেশী তার বয়সের ভারে জীর্ণ দেহখানা নিয়ে চলেছেন পালকি চড়ে। একাই চলেছেন। খানিকটা গিয়ে একখানা গোলাপি রঙের দোতলা বাড়ির সামনে এসে মুক্তকেশী মুখ বাড়িয়ে বেহারাগুলোর উদ্দেশ্যে আদেশ জারি করলেন, থাম মুখ পোড়ারা, এই বাড়ি চলেছে দেখো হুম হুম করে। যেন বাড়িখানা তাদের চিনে রাখার কথা। নিমেষে বেহারাগুলোর হুম হুম শব্দ থেমে গেল, পালকিও থামল। চারটে জোয়ান মর্দ লোক পালকিখানা নামিয়ে কোমরে বাঁধা গামছা খুলে গায়ের ঘাম মুছতে লাগলো। চারটে দস্যি লোক, অথচ একটা বুড়িকে বইতে হিমশিম খেয়ে গেছে। পদ্ধতিটা বুদ্ধিহীন বলেই। রিক্সা গাড়িরা তখনও আসরে নামেনি, দেখিয়ে দেয়নি একটা লোকই টেনে নিয়ে যেতে পারে চারটেকে। পালকির দরজা ঠেলে নামলেন মুক্তকেশী। নড়বড়ে কোমরটা কষ্টে টান করে প্রায় সোজা হয়ে দাঁড়ালেন মুহূর্তকাল। তারপর আঁচলের খুঁট থেকে দুটি ডবল পয়সা বার করে চারটে বেহারার মধ্যে একজনের হাতে দিয়ে বললেন, নে যা, ভাঙিয়ে ভাগ করে নেগে যা। কোমরটা দুমড়ে যাওয়া পর্যন্ত মুক্তকেশীর ধারণা হয়েছে পূর্ব সম্মানের সবটুকু আর জুটছে না। তাই অপরপক্ষের মুখোমুখি দাঁড়াতে হলেই প্রাণপণ চেষ্টায় সোজা হন। অনেক সময় হাড়ের খিল ছেড়ে যাওয়ার একটা শব্দ হয়, শিরদাঁড়াটা কনকনিয়ে ওঠে। তবু সাধ্যপক্ষে হেঁটে যাওয়ার অগৌরব বহন করতে রাজি নন মুক্তকেশী। তথাপি অপরপক্ষ সম্মান রক্ষায় উদাসীন হল। বলে উঠল, কে তো দিওসি? যা দেবার ঠিকই দিয়েছি। বার্ধক্য মলিন পুরনো চোখের তারায় একটি সম্ভাগ্য জনিত দৃপ্ত ভঙ্গি ফুটিয়ে তোলে মুক্তকেশী। সদর্পে তাকালেন, আবার কিসের ট্যাফো? চাষ কত? পুরো টঙ্কা? লোকগুলো মুখের প্রত্যেকটি রেখায় অসন্তোষ ফুটিয়ে বলে,
8 পয়সা দিও। কি বললি? 8 পয়সা? গলায় ছুরি দিবি নাকি? পয়সা গাছের ফল। মুক্তকেশী সদর্পে বলেন, আর এক আদলাও নয়। কার হাতে পড়েছিস তা জানিস? এখান থেকে 8 পয়সা? হুঁ, যা বেরো। আশ্চর্য, আশ্চর্য বই কি যে লোকগুলো সত্যি পালকি তুলে নিয়ে চলে যায় নিতান্ত বেজার মুখে। তারাও জানছে এ পেশার দিন শেষ হয়ে আসছে ওদের। মুক্তকেশীর মতো দু একটা বুড়ি টুড়ি ছাড়া এরকম সব যাত্রার ভঙ্গিতে মানুষের কাঁধে চড়ে শূন্যে দুলতে দুলতে আর যেতে চাইছে না মানুষ। তাই বেত ছিঁড়ছে, ডাঙা ভাঙছে, রং চুটে দাঁত বেরিয়ে যাচ্ছে, তবু পালকি মেরামতের কথা ভাবছে না ওরা। দলের অনেকেই তো ক্রমশ গলায় একটা পৈতে ঝুলিয়ে রাঁধুনি বামুনির চাকরি নিচ্ছে। তার চাহিদা বরং দ্রুত গতিতে বাড়ছেই। মেয়েরা ক্রমশই বাবু হয়ে উঠছে, রান্নার ভারটা চাপাচ্ছে উড়িয়া কুলতিলকের হাতে। বন্ধ দরজা খোলবার জন্য কড়া নাড়া অথবা দরজায় ধাক্কা দেবার যে একটা প্রচলিত রীতি আছে, সে রীতিকে অগ্রাহ্য করে মুক্তকেশী ভাঙা ভাঙা অথচ সতেজ গলায় ডাক দেন, পেবো, পেবো। হ্যাঁ, এ পাড়ার প্রবোধ বাবুকেই ডাক দেন তিনি। বাড়ির ছোট ছেলে পুলেদের নাম ধরে ডাক দেবার যে একটা রীতি প্রচলিত, সেটাকেও অস্বীকার করে থাকেন তিনি। এ বাড়ি তার ছেলে পেবর, তাকেই ডাকবেন তিনি, সে বাড়িতে থাক বা না থাক। অবশ্য যখনই আসেন প্রবোধচন্দ্রের উপস্থিতির সম্ভাবনা অনুমান করেই আসেন। তা এক ডাকেই কাজ হলো। যদিও পেবোবা সে জাতীয় কেউ নয়, দরজা খুলে দিল বছর 10 একটি মেয়ে। মুক্তকেশী যতটা সম্ভব তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ওর আপাদ মস্তক দেখে নিয়ে তীব্র গলায় বলে উঠলেন, কপাট খুলে দিতে হুট করে বেরিয়ে এলি যে, বাড়িতে আর লোক নেই? মেয়েটাই প্রশ্নবাণের সামনে থতমত খেয়ে বলে, সবাই আছে। আছে তো তুই তাড়াতাড়ি আসতে গেলি কেন? আমি না হয়ে যদি অপর কোনো বেটা ছেলে হতো। পাড়ির বিয়ে হচ্ছে না বলে বুঝি তুই কচি খুকি আছিস? মেয়েটা তাড়াতাড়ি বলে, ছাদ থেকে দেখলাম তুমি এলে তাই। ছাদ থেকে? সেই পুরনো চোখ আবার ধারালো হয়ে ওঠে। ভর দুপুরে ছাদে কি করছিলি? কাপড় শুকাচ্ছিল, মা বললেন তুলে আন। তা বলবেন বই কি মা, চিরকেলে আয়েসি। নে চল, বাবার বাড়ি আছে? আছেন, ঘুমোচ্ছেন। তা তো ঘুমোবেই। মুক্তকেশী ধিক্কারের স্বরে বলেন, সঙ্গগুণের মহিমা। বুকের ওপর পাহাড় মেয়ে আরও একটা ধিঙ্গি হয়ে উঠল। ছুটিছাটা দিন কোথায় মাথায় সাপ বেঁধে ছুটোছুটি করে বেড়াবে তা নয়, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। নে চল। মুক্তকেশী আজকাল মাঝে মাঝেই আসেন। ভিন্ন হওয়ার রূপ দুরাচারের জন্য অনেকগুলো দিন পুত্রবধূর মুখ দেখেননি মুক্তকেশী, কিন্তু পুত্রের আকিঞ্চন ও তোষামোদে সে ভাবটা কেটে গিয়েছিল। তারপর সেই সুবর্ণলতা গুরু মন্ত্র নেওয়ার সময় বাঁধ ভাঙল, রাগের, তেজের, লজ্জার। সময় সবই সয়, সর্বতাপহর। সময় সবই সহজ করে আনে এবং মুক্তকেশী মেজ বৌমাই বেশি করেন। তার জন্য ঘরে থাকা অন্য বউদের হিংসের অবধি নেই। কিন্তু এখন যে প্রবোধচন্দ্রের মাতৃভক্তিটা প্রায় ভরতের ভাতৃভঙ্গির তুল্য মূল্যবান, আর মূল্যই তো জগৎবশ। অতএব এখন মুক্তকেশী যখন তখন মেজ ছেলের বাড়িতে বেড়াতে আসেন, হুকুম আর শাসন চালিয়ে যান এবং অপর ছেলে বউদের সমালোচনায় মুখর হন। হাত খরচের টাকায় ঘাটতি পড়লে সে কথা কোনো ছলে মেজ বৌমার কর্ণগোচর করেন এবং নিজের মেয়ের জামাই নাতি নাতনি বাবদ অর্থঘটিত যা কিছু সদিচ্ছা সেও মেজে ছেলের কাছে প্রকাশ করে যান। বলেন, ওদের বলি না, জানি তো বোন বলে এতটুকু মন করো না, তোর তবু সে মন একটু আছে তাই বলা। প্রবোধ অবশ্য মায়ের ধারণা অনুযায়ী বোনদের প্রতি মনের অভিনয় করে চলে। তারপর বলে উঠতে পারে না, মন আমারও নেই মা, তারা ভিন্ন মাটিতে শিকড় নামিয়েছে, তাদের সঙ্গে আমাদের যোগ কোথায়?
একদা তারা আর আমরা একই আধারে থেকেছি। শুধু এইটুকু সুবাদের জের আর কতকাল টানা যায়? বলে না, বলে উঠতে পারে না। অতএব সুবর্ণলতার এই গোলাপি রঙের দোতলাটির মধ্যেও মুক্তকেশী বেশ পুরো চেহারা নিয়ে অবস্থান করেন। সুবর্ণলতা একবারই পেরেছিল অসাধ্য সাধন করতে, একবারই দেখিয়েছিল অসম সাহসিক শব্দটার মানে আছে। কিন্তু সে ওই একবারই, সে আওতা থেকে সরে এসে স্বামী সন্তানদের নিয়ে নিজের ইচ্ছে মতো সংসার গড়ে তোলবার বাসনা হয়েছিল, সেই বাসনাটা ধূসর হয়ে যাচ্ছে। সে আওতাটা রয়েই গেছে, হয়তোবা আরও নিরঙ্কুশ হয়েছে। সুবর্ণলতার জীবনের এই এক অদ্ভুত ট্র্যাজেডি। কারণ নিজেও সে মুক্তকেশীর সংসারে বসে যত সহজে মুক্তকেশী বিরুদ্ধালোচন করতে পারত, আপন কেন্দ্রে বসে তা পারে না। ভদ্রতায় বাধে, চক্ষুলজ্জায় বাধে, আর সবচেয়ে আশ্চর্য মমতায় বাধে। অস্বীকার করে লাভ নেই, এখনকার ওই নখদন্তহীন মানুষটির প্রতি একটা মমতা বোধে সুবর্ণলতাকে নিরুপায় করে রেখেছে। মৌজে দিব্রা নিদ্রাটি ছেড়ে আস্তে আস্তে উঠে এসে প্রবোধ মায়ের চরণ বন্দনা করে, নিজ হাতে হাত পাখা তুলে নেয়। মুক্তকেশী আসন পরিগ্রহণ করে বলে, থাক, বাতাসে কাজ নেই, বলেই নাকে তেল দিয়ে ঘুম দিলেই হবে, মেয়ের বিয়ে দিতে হবে না। নখদন্তহীন মুক্তকেশীর কথার জোর কমেছে বলে যে কথার সুর বদলেছে তা নয়। সুরটা ঠিকই আছে, ধরনটা ঠিক আছে, শুধু ভারটা খুঁজে পাওয়া যায় না। তবু সুবর্ণলতা যেন আজকাল হঠাৎ হঠাৎ ওই মানুষটাকে ঈর্ষা করে বসে। মুক্তকেশী যখন তার 50 ছেলেকে বলে ওঠেন, লক্ষ্মী ছাড়া হতভাগা, পোড়া মুখবাদর, তখন অদ্ভুত একটা ঈর্ষার জ্বালা যেন দাহ ধরায় সুবর্ণলতাকে। অথচ নিজেকে সুবর্ণলতা কখনো দরাজ ভাষায় ছেলেদের সম্বোধন করবার বাসনা পোষণ করেছে? এই গ্রাম্যতা কি সুবর্ণলতার অসহ্য নয়? তবুর উত্তর নেই, প্রশ্ন জমে ওঠে আরও। সুবর্ণলতার ছেলেরা কি এই মাতৃভক্ত বংশের ছেলে নয়? সুবর্ণলতা কি তার মাতৃ কর্তব্যে কোনো ত্রুটি করেছে? সুবর্ণলতা তো বরং সে কর্তব্যের দায়ের কাছেই নিজের সর্বশক্তি বিকিয়েছে বসে বসে। তথাপি সুবর্ণলতার বিয়ে হওয়া মেয়েরা বাপের বাড়ি বলতে সুবর্ণলতার প্রাণ দিয়ে গড়া এই গোলাপি রঙের দোতলাটাকে বোঝে না। বোঝে সেই দর্জিপাড়া গলি বাড়িটা, তাদের প্রাণ পড়ে থাকে সেখানেই। সেখানে এসে তারা পুরনো দালানের তেলছিটে দেয়ালে পিঠ দিয়ে বসে তাদের মায়ের চালচলনের ব্যাখ্যানা করে। আর সুবর্ণলতার ছেলেরা, তারা অবশ্য সেই দেয়ালে তেল ধরা জানালায় চুনের হাত মোছা এবং দরজার পিছনে পিছনে পানির পিক ফেলা বাড়িটাকে আদৌ পছন্দ করে না, তার প্রতি এক বিন্দু মমতা পোষণ করে না। তবু এই বাড়িটাকে আমাদের বলে পরম স্নেহে হৃদয় নেয় না। সুবর্ণলতার ছেলেরা যেন বাধ্য হয়ে তাদের এক প্রবল প্রতাপ প্রতিপক্ষের একাত্মে পড়ে আছে, তাই সুযোগ পেলেই ছবল বসাতে আসে। ছোটটাকে অবশ্য এখনো ঠিক বোঝা যায় না, সে যেন বড় বেশি নির্লিপ্ত। সেজটাও আমোদ প্রমোদ বাবুয়ানো বিলাসিতাটুকু হাতের কাছে পেয়ে গেলে তেমন হিংস্র নয়। কিন্তু ভানুকানু, জানা নাকি প্রমাণ সাইজের জামার পরে তবে বাড়িতে এসেছে, তারা যেন ঠিক কাকাদের প্রতিমূর্তি। বিশেষ করে ভানু, হঠাৎ যখন পাশ দিয়ে চলে যায়, কি চান করে এসে গামছাখানে জোরে জোরে ঝাড়ে, অথবা মুখ নিচু করে ভাত খেতে খেতে কেমন একটা কঠিন ভঙ্গিতে চোয়ালটা নাড়ে। দেখে চমকে ওঠে সুবর্ণলতা। মনে হয় সেজ দেওয়ার প্রভাসকে দেখতে বলে বুঝি। অপর 5 জনেও বলে, ভানুকে দেখো, যেন অবিকল সেজ কাকা। শুনে অন্ধ একটা রাগে হাত পা কামড়াতে ইচ্ছে করে সুবর্ণলতার। সুবর্ণর রক্তে মাংসে গড়া, সুবর্ণর ইচ্ছে চেষ্টা সাধন শক্তি দিয়ে লালিত সন্তান সুবর্ণ পরম শত্রুর রূপ নিয়ে সুবর্ণ চোখের সামনে ঘুরে বেড়াবে, একে দুঃসহ নিরুপায়তা। কি অস্বস্তিকর বড় হয়ে গেছে ভানুকানু, কি বৃষ্টির লম্বা চওড়া, গলার স্বরগুলি বা কিরকম মোটা। আস্ত দুটো লোক হয়ে গেছে ওরা, অন্য লোক। সুবর্ণলতার সঙ্গে যাদের জীবনে আর কোনো যোগ নেই,
সুবর্ণলতাকে যাদের আর কোনো প্রয়োজন নেই, সুবর্ণলতার সাধ্য নেই আর ওদের নাগাল পাবার। আস্তে আস্তে মানুষ সুবলও হয়তো এরকমই হয়ে যাবে। তাদের মুখের চেহারার প্রকট হয়ে উঠবে মুক্তকেশী ছেলেদের মুখের কাঠামো। নিরুপায় সুবর্ণলতাকে বসে বসে দেখতে হবে এই পরিবর্তন। মুক্তকেশী ছেলেদের ঘৃণা করা যেত, অবজ্ঞা করা যেত, এদের বেলায় কোনো উপায় নেই। আর এদের সম্পর্কে নালিশেরও কোনো পথ নেই। এরা সুবর্ণলতার ইচ্ছানুরূপ শিক্ষিত হয়েছে, সভ্য হয়েছে, চৌকস হয়েছে। সুবর্ণলতার জীবনের প্রত্যেকটি অনুপরমাণু ধ্বংসের মূল্যে যে সম্পদ সঞ্চয় করেছে সুবর্ণলতার ছেলেরা, সেই সম্পদের অহংকারী তারা অহরহ সুবর্ণলতাকে অবজ্ঞা করছে। হয়তোবা সুবর্ণলতার ক্ষেত্রেই নয়, অন্য সব ক্ষেত্রে এমনই হয়। বোধ জন্মালে ঋণবোধও জন্মায়, আর সেই ঋণবোধের দাহই ফনা তুলে থাকে ছোবল হানতে। যেখানে ঋণের ঘর হালকা, সেখানে বুঝি আপন হওয়া যায়, সহজ হওয়া যায়, নচেত নয়। অথচ আজীবনের স্বপ্ন ছিল সুবর্ণলতার তার সন্তানেরা তাকে বুঝবে, তার আপন হবে। কিন্তু তারা আপন হয়নি, তারা সুবর্ণলতাকে বোঝেনি, হয়তো বুঝতে চায়ও নি। কারণ সুবর্ণলতার ছেলেরা তার মায়ের সেই মধুর আশায় স্বপ্নের সন্ধানটুকু পায়নি কখনো। তারা শুধু যোদ্ধা সুবর্ণলতাকে দেখে এসেছে। দক্ষিণের বারান্দা লোভী স্বপ্নাতুর সুবর্ণলতাকে দেখেনি কখনো। যুদ্ধ বিক্ষত সুবর্ণলতার বিকৃতি আর হিংস্র মূর্তিটা অতএব বিরক্তি আর ঘৃণারই উদ্রেক করেছে তাদের। সন্ধান করতে দেখতে যায়নি সুবর্ণলতার ভেতরে বস্তু ছিল, ভেবে দেখেনি বস্তু ছিল, স্বপ্ন ছিল মানুষের মতো হয়ে বাঁচবার দুর্দমনীয় স্বাদ, ছিল ভব্যতা, সভ্যতা, সৌকুমার্য। শুধু সে সম্পদ ক্ষয় হয়ে গেছে যুদ্ধের রসদ জোগাতে জোগাতে। তবে ভেবে দেখবেই বা কখন তারা? আজও কি যুদ্ধে শেষ হয়েছে সুবর্ণলতার? হয়নি। হয়তো যুদ্ধের কারণগুলো আর তত বেশি প্রখর নেই, হয়তো অনুভূতিগুলো তত বেশি তীব্র নেই। তবু সুবর্ণলতা এক আপোষহীন সংগ্রামের নায়িকা। নোংরামি আর কুশ্রিতার বিরুদ্ধে সংগ্রাম করতে নিজে সে কত নোংরা আর কুশ্রী হয়ে গেছে। ভব্যতার, সভ্যতার, শালীনতা, সৌন্দর্য বজায় রাখবার লড়াইয়ে যে নিজের চরিত্রের সমস্ত সৌন্দর্য, শালীনতা জবাই দিয়ে বসে আছে, সে খবর নিজেই টের পায় না সে। সুবর্ণলতার সন্তানেরা মায়ের অপরিচ্ছন্ন মূর্তিটাই দেখতে পাচ্ছে, অতএব তারা অসহিষ্ণু হচ্ছে, অতএব তারা মাকে ঘৃণা করছে, মার দিকে ব্যঙ্গের দৃষ্টিতে তাকাচ্ছে। সারা জীবনের এই সঞ্চয় সুবর্ণলতার, অথচ সুবর্ণলতার সন্তানদেরও দোষ দেওয়া যায় না। মুক্তকেশীর শক্ত বেড়া কেটে বিরাট পরিবারের মধ্য থেকে সুবর্ণলতা তাদের শুধু উদ্ধারই করে এনেছে, আশ্রয় দিতে পারেনি, শুধু যেন ছড়িয়ে ফেলে রেখেছে। তাদের সদ্য উন্মোচিত জ্ঞানচক্ষুর সামনে অহরহ উদ্ঘাটিত হচ্ছে মা বাপের দাম্পত্য তালিলার যুদ্ধ আর সন্ধির বহু কলঙ্কিত অধ্যায়। তারা জানে তারা সুবর্ণলতার স্বপ্ন সাধনার বস্তু নয়, যুদ্ধের হাতিয়ার মাত্র। এই অদ্ভুত যুদ্ধের মাঝখানে পড়ে যত বেশি ধাক্কা খাচ্ছে তারা, তত বেশি বিতৃষ্ণ হচ্ছে, তত বেশি আঘাত হানছে। পারু পড়তে চায়, কিন্তু পারুর পড়াকে কেন্দ্র করে সুবর্ণলতা যে ঘূর্ণিঝড় তোলে, সে ঝড়ের ধুলো জঞ্জালের দিকে তাকিয়ে পারু পড়ায় বীতস্পৃহ হয়। পারু নিজেই বেঁকে বসে। পারু প্রতিজ্ঞা করে, লাঠালাঠি করে আদায় করা বস্তুকে গ্রহণ করে কৃতার্থ হবে না সে। পারুর আত্মমর্যাদা জ্ঞান তীব্র গভীর। কিন্তু প্রবোধের পক্ষে মেয়ে সেই প্রতিজ্ঞা জানার কথা নয়। তাই প্রবোধ মায়ের প্রশ্নে অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বলে, তোমার মেজ বউ যে বলে গেল আজকাল আর অত সকাল সকাল বিয়ে নেই, বরং একটু লেখাপড়া। মুক্তকেশী অবশ্যই এতে বিচলিত হন না। মুক্তকেশী দৃপ্ত গলায় বলেন, কি বললি লক্ষ্মী ছাড়া বামনের গরু? মেয়ের এখন বিয়ে না দিয়ে লেখাপড়া শেখাতে বসবি? তা বলবি বই কি, তোর উপযুক্ত কথাই বলেছিস। চিরকাল তো হালকা বুদ্ধিতেই চললি। না, এখন আর বউয়ের বুদ্ধিতে চললি বলেন না বুদ্ধিমতী মুক্তকেশী।
বললেন, হালকা বুদ্ধিতে চললি। প্রবোধ অবশ্য প্রতিবাদ করে না। মুক্তকেশী বলেন, ওসব কথা বাদ দে, কোমরে কষি গুজে লেগে যা। গলার কাটা উদ্ধার না হলে তো ছেলেদের বিয়ে দিতে পারবি না। এদিকে মেয়ে নিয়ে লোকে আমার সাধাসাধি করছে। আমি থাকতে ছেলের বিয়ে দিবি, এ আমার স্বাদ। শুভটার তো প্রথম দিকে শুধু মেয়ের পাল। কথাটা শেষ হবার আগেই গলার কাটা ঘর থেকে বিদায় নেয়, আর সুবর্ণলতা একটুক্ষণ স্তব্ধ থেকে বলে, হুকুম তো একটা করে বসলেন, কিন্তু ছেলেদের এক্ষুনি বিয়ে কি? পাশই করেছে, রোজগার তো করতে শেখেনি। কানুর তো পড়াই শেষ হয়নি। কানু ডাক্তারি পড়ছে, কাজেই তার পাশ করে বেরোতে দেরি। মুক্তকেশী সেই কথার উল্লেখ করে ব্যঙ্গ হাসি হেসে বলেন, ছেলে ডাক্তার হয়ে বেরোলে তবে বিয়ে দেবে মেজ বৌমা? তার থেকে বলো না কেন, ছেলের এখনো চুল পাকেনি, বিয়ে দিব কি? ছেলেরা রোজগার না করলে বউরা এসে তোমার সংসারে দুটি ভাত পাবে না? সুবর্ণলতা শান্ত গলায় বলে, ভাত কেন পাবে না? তবে ভাতটাই তো সব নয় মা। আহা, হলো না হয় গহনা কাপড়ি সব। মুক্তকেশী জিদের গলায় বলেন, সে তুমি ছেলের বিয়ের সময় বেহায়ের গলায় গামছা দিয়ে 10 বছরের মতন আদায় করে নিবে, ততদিনে তোমার ছেলে অবশ্যই উপায়ী হবে। সুবর্ণলতা আরও নম্র হয়, তবু দৃঢ় গলায় বলে, সে তো অনিশ্চিত রোজগারপাতি না করলে। দেখো মেজ বৌমা, তককে তোমার সঙ্গে জিততে পারবো না আমি, তবে গুরুজন হিসেবেই বলছি, বামুনের ছেলে খেটে খেতে না পারে ভিক্ষে করে খাবে, তাতে লজ্জা নেই। বিয়ে একটা সংস্কার, সেটা সময় দরকার। তবে সব আগে তোমার ওই তালগাছকে পার করো। সুবর্ণলতা উঠে দাঁড়ায়, বলে, রোদ থেকে এসেছেন, ডাবানি একটা। ডাবে ছোঁয়া লাগে না, তাই মুক্তকেশীর আসার আশায় প্রায়শই ডাব মজুদ থাকে। সুবর্ণলতারই ব্যবস্থা, ডাব, গঙ্গাজল আর তসরের থান। কাপড় ছেড়ে হাতে মুখে গঙ্গাজল ছিটিয়ে ডাবটি খেয়ে ছেলের সংসারের কল্যাণ করেন মুক্তকেশী। আজ কিন্তু হাহা করে উঠলেন, বললেন, থাক থাক আজ। সুবর্ণলতা তবু থাকবে কেন বলে চলে গেল, আর সুবর্ণলতা চলে যাবার সঙ্গে সঙ্গেই সহসা গলা নামালেন মুক্তকেশী। ফিস ফিস করে কি যেন বললেন ছেলেকে। ঈষৎ চমকে উঠল ছেলে, মুখে যেন বিপন্ন ভাবের ছায়া পড়ল তার। বার কয়েক মাথা নাড়ল, আচ্ছা এবং না বাচুক, তারপর সাবধান হয়ে সোজা হয়ে বসল। সুবর্ণলতার অঞ্চল প্রান্তের আভাস দেখা গেছে। প্রসঙ্গ চাপা দেবার জন্যই যেন গলাটা আবার তুললেন মুক্তকেশী, বললেন, আজ আর বসবো না বেশিক্ষণ, বুধোর জন্য একটা কনি দেখতে যাবার কথা আছে। সুবর, দেখি গে। বললাম, একা না ভেকা, বাপ কাকা যাক। তা পেকা পেভা দুজনেই ঘাড় নাড়ল। ছেলের বিদ্যে বুদ্ধি কম, তাই বিয়ের কথা কইতে ওনাদের মনে আঘাত লাগবে। শুভ আমার ভালো মানুষ। হঠাৎ ও ঘর থেকে পারু এসে উদয় হয়, একটু তীক্ষ্ণ হাসি হেসে বলে, ঠাকুমা বুঝি এবার ঘটকালি পেশা ধরেছ? মুক্তকেশী থতমত খান। মুক্তকেশী অবাক হন, কারণ এর জন্য প্রস্তুত ছিলেন না মুক্তকেশী। তবে সামলাতে তিনি জানেন। সামলে নিয়ে বলেন, ওগো মেজ বৌমা, এ মেয়ে আরো বিদ্যেপতি করতে চাও? এক্ষুনি তো উকিল ব্যারিস্টার কান কাটতে পারে গো তোমার মেয়ে। কথার কি রাধুনি? আমি নয় ঠাকুমা, ঠাট্টার সম্পর্কে ঠাট্টা করেছে, তবে অন্য ক্ষেত্রে এরকম বলচাল নিন্দের। তোমার কাছে কোনোটাই বা নিন্দের নয় ঠাকুমা। পারুল হেসে ওঠে, তোমাদের সবাই বাবা অনাথ সৃষ্টি। স্কুলে পড়লে বাচাল হয়, ইংরেজি শিখলে বিধবা হয়। চোখের ওপর দেখছিল, তোর বাবার নলিন কাকার নাতনি পান্তের অবস্থা দেখলি না? ঘটা করে মেয়েকে মেম রেখে ইংরেজি শেখানো হয়েছিল, বিয়ের বছর ঘুরল না, মেয়ে বিধবা হলো না। পারো ফট করে বলে, কিন্তু জ্যাঠামশাই তো বড়দির জন্য মেম রাখেনি ঠাকুমা। বড়দি অর্থে মল্লিকা, যার সর্বস্ব গেছে। মুক্তকেশী মুখ কালি করে বলেন, কুতর্ক করা বিদ্যেই তুই যে দেখছিস
মার উপরে উঠলে পারু, তোর বাপেরই জীবন অন্ধকার। যাই, আজ উঠি। ডাব খেলেন না, বললেন পেট ভার। কিছু উৎকৃষ্ট গোবিন্দভোগ চাল, 1 বোতল গাওয়া ঘি, পোয়াটাক সাগু, 1 সের মিষ্টি, গোটা 5 টাকা আর 1খানা নতুন গামছা নিয়ে আবার পালকিতে চড়ে বসলেন মুক্তকেশী। ছেলের বাড়িতে এলেই এসব জোটে তার। ডাবটাও পালকিতে তুলে দিল সুবর্ণলতা। পালকি বেয়ারাদের হাতে 6টা পয়সা দিতে যাচ্ছিল প্রবোধ। মুক্তকেশী ছো মেরে পয়সাটা কেড়ে নিলেন ছেলের হাত থেকে। খড়খড় করে বললেন, রেট বাড়াসনি পেব, বাপের পুণ্যে 2টো পয়সার মুখ দেখতে পেয়েছিস বলেই মা লক্ষ্মীকে অবহেলা করিস নে। 4 পয়সা বরাবর যাচ্ছি আসছি। দয়া দাক্ষিণ্য করে তুই 2 পয়সা বেশি দিলে অন্য তাতে ক্ষতি করবে, তা মনে বুঝো। একবার বেশি পেলে আর কমে মন উঠবে? এবারে বেয়ারা 4টে কিন্তু প্রতিবাদ করে ওঠে এবং প্রবোধও মায়ের দিকে করুণ মিনতি নিয়ে তাকায়, কিন্তু মুক্তকেশী অনমনীয়া। সদর্পে বলেন, দূর হ, দূর হয়ে যা পালকি নিয়ে। ভাত ছড়ালে আবার কাকের অভাব? বলি, পালকের বেত তো ছিঁড়ে অড় হয়ে গেছে, পড়ে গিয়ে সোয়ারির হাড়গোড় চূর্ণ হয়। এদিকে পয়সার লালসরি তো খুব আছে, যাবি না? না যাবি? ওরা হাতের গামছাটা ঘাড়ে চাপাতে চাপাতে বেজার মুখে বলে, জীবন না কাই। বেশ, ওই 4 পয়সাতেই যাবি। বীর দর্পে গিয়ে পালকিতে ওঠেন মুক্তকেশী। পালকি বেয়ারাদের পরিচিত ধ্বনিটা শোনা যায় কাছ থেকে ক্রমশ দূরে, আরো দূরে গিয়ে যেন ক্ষুব্ধ হৃদয়ের চাপা আর্তনাদের মতো শুনতে লাগে। মুক্তকেশী যতক্ষণ ছিলেন প্রবোধের প্রাণে যেন বল ছিল। মা চলে যেতেই মুখটা শুকিয়ে এলো, কমে এলো বুকের বল। তবু কর্তব্য করতেই হবে, তাই সুবর্ণলতার কাছে গিয়ে ইতস্তত করে বলে, মা তো একটা বার্তা দিয়ে গেলেন। সুবর্ণ অবশ্যই বার্তা সম্পর্কে বিশেষ উৎসুক হলো না, শুধু মুখ তুলে তাকালো। প্রবোধ জয় মা কালীর ভঙ্গিতে বলে ফেলল, তোমার বাবাও যে ও বাড়িতে এক খবর পাঠিয়েছিলেন। সুবর্ণলতা চমকে ওঠে, তোমার বাবা খবর পাঠানো? এ আবার কি অভিনব কথা? সুবর্ণলতা যে একজন বাবা এখনো অবস্থান করছেন এই পৃথিবীতে, সে কথা কে মনে রেখেছে? সুবর্ণলতা চমকে ওঠে, কিন্তু প্রশ্ন করতে পারে না। প্রবোধী আবার বলে, মানে এ বাড়ির ঠিকানা তো জানেন না? তোমারও এক বজ্ঞা গো, আমারও ইয়ে হয় না, বাপ বলে কথা। সে যাক, খবর পাঠিয়েছেন, খুব নাকি অসুখ, তোমাকে একবার দেখতে চান। তোমাকে একবার দেখতে চান? সুবর্ণর বাবা সুবর্ণকে একবার দেখতে চান? এটা কি সন্ধেবেলা? এই একটু আগেই না দুপুর ছিল। তবে এখন কেন চারিদিক ছায়াচ্ছন্ন হয়ে আসছে? সুবর্ণ সেই হঠাৎ অন্ধকার হয়ে আসা পারিপার্শ্বিকের দিকে অসহায়ের মতো তাকায়। এই দৃষ্টি বুঝি সুবর্ণলতার চোখে একেবারেই নতুন। প্রবোধ তাই অসহায়তা বোধ করে, অতএব তাড়াতাড়ি বলে, আরে বেশি ভয় পাবার কিছু নেই, মানে বয়স হয়েছে তো, মানে অসুখটা বেশি করেছে হঠাৎ, মানে আর কি, ইয়ে, তোমার এক্ষুনি একবার যাওয়া দরকার। সুবর্ণ চোখে জল নেই, সুবর্ণ চোখে দুটো যেন ইস্পাতের। সে ইস্পাতের চোখ তুলে সুবর্ণ বলে, যাবার দরকার কি আছে এখনো? বিলক্ষণ নেই মানে? প্রবোধ যেন ধিক্কার দিয়ে ওঠে, এ কি মানবীমনের সময়? যতই হোক জন্মদাতা পিতা। সে কথা হচ্ছে না। সুবর্ণ যেন কথাও কয় ইস্পাতের গলায়, বাবার মরা মুখ দেখতে চাই না আমি। বলল এই কথা সুবর্ণ, কারণ সুবর্ণ সেই কথাটা মনে পড়ল, বহুবার মনে পড়া আর ইদানিং ধূসর হয়ে যাওয়া সেই কথাটা। সুবর্ণ সেদিন জল বিন্দুটি পর্যন্ত না খেয়ে চলে আসিছিল বাবার কাছ থেকে। বাবা বলেছিল, আচ্ছা, যেমন শাস্তি দিয়ে যাওয়া হলো তেমন টের পাবে, এই বাপের মরা মুখ দেখতে আসতে হবে বলেছিল। বলে সুবর্ণকে নিয়ে ঘোড়া গাইতে উঠেছিল সুবর্ণর বাবা নবকুমার। আর একটাও কথা বলেনি। সেই শেষ কথা, সেই কথাটাই মনে পড়ল সুবর্ণর, তাই বলে ফেলল, মরা মুখ দেখতে যেতে চাই না আমি।
প্রবোধ হা হা করে ওঠে। কি আশ্চর্য, তা কেন ভাবছ? মানুষের অসুখ করে না? সুবর্ণ চুপ করে দাঁড়িয়ে থাকে। প্রবোধ বলে, কানু কলেজ থেকে। কেন? কানু কেন? সুবর্ণলতা বলে, তুমি নিয়ে যেতে পারবে না? আহা, পারবো না কেন? তবে কথা হচ্ছে, পারো একা থাকবে। একা মানে? সুবর্ণ সেই ঝকঝকে শুকনো চোখে চেয়ে বলে, পারু বকুল দুজনে নেই? মানুষ সুবল এরাও তো এসে যাবে এখনই। আহা, ওরা আবার মানুষ? মানে, মা বলে গেলেন নেহাত খবরটা দিয়েছে, না গেলে ভালো দেখায় না। থাক, বেশি কথা ভালো লাগছে না। তুমি একখানা গাড়ি ডেকে দাও, আমি একাই যাব। আমি নিজেই যাব। এর চাইতে অসম্ভব কথার কি আছে? সুবর্ণলতা পাগল, তাই এমন একটা অদ্ভুত আর অস্বাভাবিক কথা বলে বসেছিল। অস্বাভাবিক বই কি, বিধবা বুড়িরা কালীঘাট গঙ্গাঘাট করে বেড়ায়, সে আলাদা কথা। বলতে গেলে তারা বেওয়ারিশ। কম বয়সী বিধবারাও মাঝে মাঝে পথে বেরোবার ছাড়পাত্র পায়, বুড়িদের দলে মিশে যেতে পারলে। পথে মানে অবশ্য তীর্থপথে। অল্প বয়সে যারা সর্বস্ব হারিয়ে বসে আছে, সমাজের এটুকু দাবি তারা রাখে। অবশ্য বুড়িদের মধ্যে সপ্তরথী বেষ্টিত অবস্থার তাদের খিদমতকারী করতে করতেই যাওয়া। তা হোক, তবু রাজরাস্তায় পা ফেলবার সৌভাগ্য। কিন্তু সদবারা নৈব নৈব চ, তারা তো আর বেয়ারিশ নয় যে যা খুশি করতে চাইলেই করতে পারে। তবে আর মেয়েতে পুরুষের তফাৎ কি? কাছা কোচা দিয়ে কাপড়ই বা পরবে কেন তবে? তবু যদি সুবর্ণ বাইরের জগৎ থেকে নজির এনে এনে দেখাতে চায়, যদি বলে ওরা মেয়ে নয়, এই বাংলাদেশের মেয়ে, তারও উত্তর আছে। যারা বেশম, যারা খ্রিস্টান, যারা সনাতন ধর্মত্যাগী ইঙ্গবঙ্গ, যারা বাঙালি সৈয় সাহেব, তাদের ঘরে মেয়েরাই যা নয় তাই করছে। তাদের মেয়েরাই ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, দেশ সেবিকা হচ্ছে, সমাজ সংস্কারিকা হচ্ছে, হট হট করে রাস্তায় বেরোচ্ছে, পিরিলি করে শাড়ি পরছে, জুতো মোজা পরছে, ছেলেদের মতন খেলাঘরে ছাতা হাতে নিয়ে বেড়াচ্ছে। তাদের মতো হতে চাও তুমি? সেটাই আদর্শ? গরস্থ ঘরের মেয়েরা সবাই যদি বাড়ির চৌকাঠ ডিঙোতে চায়, তাহলে সমাজ বলে আর রইল কি? লাখ লাখ মেয়ের মধ্যে দু পাঁচটা মেয়ে কি করছে সেটাই দেখতে হবে। বাকি মেয়েরা কোথায় রয়েছে সেটা দেখো। এই যে প্রবোধের ওপাড়ার বন্ধু শশী শেখরদের বাড়ি, সুবর্ণ জানে না তাদের কথা। এখনো তাদের বাড়ির মেয়েরা চন্দ্র সূর্য কেমন তা জানে না। ভাদ্র বউরা কখনো ভাসুরের সামনে বেরোয় না। শশী শেখরের দাদা যখন বৈঠকখানার দিক থেকে অন্তরের দিকে আসেন বা তিনতলা থেকে একতলায় নামেন, ঘণ্টা বাজাতে বাজাতে পদক্ষেপ করেন না। ছোট একটা পেতলের ঘণ্টা থাকে না তার হাতে? কেন? না, পাছে ভাদ্র বউরা অনুবহিত থাকে, পাছে অসততায় মুখ দেখা হয়ে যায়। তা ওরা না হয় একটু বেশি, কিন্তু প্রবোধের জানাশোনা আত্মীয় কুটুম্ব কাদের বাড়িতে সুবর্ণ ইচ্ছা অনুযায়ী বেহায়াপনা চালু আছে? সকল বাড়িতে ধোপানি, গয়লানি, মেছুনি, তাঁতিনি, নাপিতানি। সব বাড়িতেই শাকওয়ালি, ঘুটেওয়ালি, চুড়িওয়ালি। অথচ সুবর্ণ নিজের বাড়িতে দুম করে একটা জোয়ান মর্দ গোয়ালা ঠিক করে বসল সেবার। চুক্তি কি? না দুধ ভালো দেবে, নিকুচি করেছে ভালো দুধের, পত্রপাঠ বিদায় দিয়েছে তাকে প্রবোধ। পরিমল বাবুদের নজির মানেনি। নজির দেওয়াটাই একটা রোগ সুবর্ণর। আর নিজের গণ্ডির নজির ছেড়ে গণ্ডির বাইরে নজিরে নজর। তর্ক উঠলেই গড় গড় করে আউড়ে যাবে বিধুমুখী, চন্দ্রমুখী, কাদম্বিনী, গাঙ্গুলি, স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী, সরোজিনী নাইডু, কামিনী রায়, জ্ঞানদান নন্দিনী, লেডি অবলা বসু, আরও গাদাগুছির। মানবে না যে ওরা তোমার মতো হিন্দু বাঙালি ঘরের মেয়ে নয়। ঘরে বসে বসে এত খবর রাখি বা কি করে কে জানে? মাঝে মাঝে তো তাজ্জব হয়ে যায় প্রবোধ। এই তো তার ঘরের মধ্যেই তো আছে চিরটা দিন, অথচ বাইরের খবর
প্রবোধের থেকে বেশি রাখি। পাড়া বেড়াতেও যায় না, 5টা সখী সামন্তও আসে না। অথচ আশ্চর্য, মেয়ে মানুষের এত জানা, এত বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখা হচ্ছে অনর্থের মূল। ও থেকে সন্তোষ নষ্ট, শান্তি নষ্ট, বাধাতা নষ্ট। আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে দরকার কি বাপু? বিধাতা পুরুষ যখন গোফ দাড়ি দিয়ে পাঠায়নি, তখন রাধো বাড়ো, খাও দাও, স্বামী পুত্রের সেবা করো, নিদেন না হয় হরিনাম করো কিংবা পরচর্চা করো, চুকে গেল ল্যাঠা। তা নয়, লম্বা লম্বা বুলি, বড় বড় আম্বা। তবে সেদিন সুবর্ণ এত কথা বলেনি। এসব ওর মতবাদ। যা মনে পড়ে প্রবোধ একটা তর্কাতর্কির মুখোমুখি হবার ভয় করছিল। কিন্তু তর্ক সুবর্ণ করেনি সেদিন, বেশি কথাও বলেনি, শুধু বলেছিল আমি নিজেই যাব। প্রবোধ ভ্রু কোচকালো, আবার সোজা করল সেই ভ্রু। তারপর বলল, সে তো আর সম্ভব কথা নয়। তোমার যখন এতই ব্যস্ততা, তখন আমাকেই যেতে হবে পৌঁছতে। না না না, মানে নিজেই যাব, সে কথাই হচ্ছে। ঠিকানা বলে দিলে গাড়োয়ান ঠিকই নিয়ে যেতে পারবে। ঠিকানা? প্রবোধ একটু উচ্চাঙ্গের হাসি হাসে। শ্বশুরবাড়ির ঠিকানা আর জানলাম কবে? জন্মের মধ্যে কম, সেই তো একবার দরজা পর্যন্ত আমি আবার ঠিকানা বলবো? সুবর্ণ উত্তাল অসহিষ্ণু চিত্তকে স্থির করে শান্ত গলায় বলে, তোমায় বলে দিতে হবে না। প্রবোধ সুবর্ণর স্থিরতাকে ভয় করে। প্রবোধ ভারী আবহাওয়াকে ভয় করে। তাই প্রবোধ আবহাওয়াকে হালকা করে ফেলবার চেষ্টায় ছ্যাবলা গোছের হাসি হেসে বলে, তবে বলবেটা কে? তুমি? সেই মান্ধাতার আমলের স্মৃতি উঠকে? মাথা খারাপ? সে কি এখনো মনে আছে তোমার? কি বলতে কি বলবে। এত কথা আমার খারাপ লাগছে। তোমার গাড়ি ডিগতে দিতে হবে না, রাস্তায় বেরিয়ে আমি নিজেই। হঠাৎ থেমে গেল সুবর্ণ। গলাটা কি শত্রুতা সাধল? প্রবোধ বুঝল, একবার যখন ধরেছে ঠেকানো যাবে না, বিশেষ করে পরিস্থিতিটা গোলমেলে। তাই আচ্ছা আচ্ছা হচ্ছে বলে বেরিয়ে পড়ে একখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে এনে সশব্দ সমারোহে বলে, পারু, দোরটা বন্ধ করে দিয়ে যা, ভালো করে দিবি, কেউ কড়া নাড়লে বারান্দা থেকে দেখে তবে। সুবর্ণ একখানা ফর্সা শাড়ি পরে নেমে এসেছিল ততক্ষণে। সুবর্ণ চোখ লালচে, মুখ লালচে, তবু সুবর্ণ দৃঢ় গলায় বলে, অত কথা হচ্ছে কেন? বলছি তো আমি নিজেই যাব। প্রবোধ অতএব দৃঢ় হয়, বললেই তো হলো না, কলকাতার রাস্তা বলে কথা, তার ওপর মুসলমান গাড়োয়ান কোন পথ দিয়ে নিয়ে যেতে কোন পথে টেনে ছুটে দেবে। সুবর্ণ সহসা ঘুরে দাঁড়ায়, সিঁড়ির দিকে এগোয়, বলে, ঠিক আছে, যাব না। আরে বাবা, হলোটা কি? বলছি তো নিয়ে যাচ্ছি। না না না। সুবর্ণ সিঁড়ি দিয়ে উঠে যায়। ধেত্তেরি, নিকুচি করছে। প্রবোধ জেরবারে গলায় বলে, আমি শালা সপ্তাহতেই চোরদারে ধরা পড়েছি, চলে যাক, আমার কি। তারপর গট গট করে বেরিয়ে গাড়োয়ানটার হাতে একখানি একানে দিয়ে বলে, দরকার লাগবে না বাবা, যা। দোতলায় উঠে এসে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গলা তুলে বলতে থাকে, বুঝলাম মন খারাপ, তবু সবেরই একটা সামঞ্জস্য থাকা দরকার। মা বাপ তো তোমার জ্যান্তে মরা, এখন যে অসুখ বলে খবর পাঠিয়েছে সেটাই আশ্চর্য। ঘরের মধ্যে থেকে কোনো সাড়া পাওয়া যায় না, দেখাও যায় না কোণের দিকে কোথায় বসে আছে। নিজেরই তো ঘর, তবু কেন কে জানে হঠাৎ ঢুকে পড়বারও সাহস হয় না। বাইরে থেকে আরো কিছুক্ষণ স্বগতোক্তি করে আস্তে আস্তে নিচের তলায় নেমে গিয়ে বৈঠকখানা ঘরে বসে থাকি। বাবা। অনেকক্ষণ পর বকুল এসে ঘরে ঢুকে, যেন খুব একটা বিচলিত দেখায় তাকে। বলে ওঠে, বাবা, মা কোথায়? মা কোথায়? এ আবার কেমন ভাষা? প্রবোধ কাছা সামলাতে সামলাতে উঠে পড়ে। তার মানে? বকুল শুকনো গলায় বলে, কোথাও দেখতে পাচ্ছি না।
মা থেকে পাথা পর্যন্ত হিমপ্রবাহ বয়ে যায়। তবু মেয়ের সামনে অবিচলিত ভাব দেখাতে চেষ্টা করে প্রবোধ। ছাদে উঠে বসে আছে বোধহয়। না, ছাদে দেখে এসেছি। হ্যাঁ, সর্বত্রই দেখেছে ওরা, ছাদে, স্নানের ঘরে, ঘুঁটে কয়লার ঘরে, এমনকি ঝিয়ের বাসন মাজার গলিতে পর্যন্ত। কোথাও নেই সুবর্ণলতা। নবকুমার বিছানার সঙ্গে মিশিয়ে আছেন। নবকুমার হয়তো আশা ছেড়েই পড়ে আছেন। ওদের বাড়িতে খবর দেবার পর থেকেই প্রতি মুহূর্তে অপেক্ষা করছেন, আশা করছেন, দরজাটা বাতাসে নড়লেও চমকাচ্ছেন। আবার বারে বারে হতাশ নিঃশ্বাস ফেলে বলছেন, সে আর এসেছে, আসবে না কখনো, আসবে না। এমনি অনেক যন্ত্রণাময় মুহূর্ত পার করে, অনেক হতাশ নিঃশ্বাস ফেলে যখন নবকুমার প্রায় শেষ নিঃশ্বাসের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন সহসা শুনতে পেলেন, এসেছে, এসেছে সুবর্ণ, নবকুমারের মেয়ে। নবকুমারের জীবন থাকতে সে কোনো দিন এলো না। নবকুমারের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নবকুমার ক্ষীণ কণ্ঠে কি যে বললেন বোঝা গেল না। তারপর নবকুমার আরেকটু সচেষ্ট হলেন, আস্তে আস্তে ভেঙে ভেঙে কথা বললেন। বোঝা গেল নবকুমার বললেন, সেই এলে শুধু, সব যখন শেষ হয়ে গেল। সুবর্ণ ডুকরে কেঁদে উঠতে পারত, কিন্তু সুবর্ণ তা করল না। সুবর্ণ শুধু মাথাটা নিচু করল। সুবর্ণ কাঁপা কাঁপা ঠোঁটটাকে কামড়ে ধরল। নবকুমার বললেন, আমি আর বেশি দিন নেই সুবর্ণ, বুঝতে পারছি ডাক এসছে। সুবর্ণ মাথা তুলে একবার তাকালো, আবার মাথাটা নিচু করল। নবকুমার আস্তে থেমে থেমে বললেন, জানি ক্ষমা চাওয়ার কথা আমার মুখে আনা উচিত নয়, তবু এর শেষকালে তোর কাছে একবার ক্ষমা না চেয়ে মরতেও তো পারছি না। বাবা, সুবর্ণ রুদ্ধ কণ্ঠে বলে, ও কথা বলে আমার শাস্তি দেবেন না বাবা। শাস্তি নয় রে সুবর্ণ, এ একেবারে সত্যিকার অপরাধীর কথা, যে অপরাধ আমি তোর কাছে করেছি। সুবর্ণ আরো কাছে সরে আসে, আরো রুদ্ধ কণ্ঠে বলে, তাই যদি হয় তার শাস্তিও কম পাননি বাবা। তা বটে। নবকুমারের নিষ্প্রভ দুটি চোখ দিয়ে আরো এক ঝলক জল গড়িয়ে পড়ে। সে কথা মিথ্যে নয়। এক এক সময় মনে হতো, বুঝি বা লঘু পাপে গরু দণ্ডই হয়েছে আমার। আবার যখন তোর জীবনটা দেখেছি, তখন মনে হয়েছে, না, এ দণ্ড আমার ন্যায্য পাওনা। তবে একটা কথা বলে যাই রে, যা করেছি না বুঝে করেছি, বুঝে জেনে অত্যাচার করতে করিনি, কিন্তু সে একজন তা বুঝল না কোনোদিন। নবকুমার থামলেন, জলের গলাশির দিকে তাকালেন। সুবর্ণ জল দিতে গেল, দিতে পেল না। সাধনের বউ এগিয়ে এসে তাড়াতাড়ি মুখের কাছে গেলাসটা ধরে বলে উঠল, এই যে বাবা, জল খান। নবকুমার মুখটা কোচকালেন। নবকুমার আধটুক জল খেয়ে সরিয়ে দিলেন। তারপর বললেন, ক্ষমা করতে যদি পারিস তো। বাবা, আপনি চুপ করুন, আমি সব বুঝতে পারছি, আপনার কষ্ট, আপনার দুঃখ সব বুঝেছি। নবকুমার একটা নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, ক্ষমা চাইলাম, সারা জীবনে তো পারিনি, এখন এই মরণকালে, তবু আমার নিজের জন্য তোকে ডাকিনি সুবর্ণ, ডেকেছিলাম এইটা দিতে। হাতটা তোষকের তলায় ঢুকিয়ে একটু বলিয়ে নিয়ে টেনে বার করলেন একটা ভারী খাম। বললেন, এইটা আগলে নিয়ে বসে আছি তোকে দেব বলে। সুবর্ণ হাত বাড়ায় না। সুবর্ণ কি এক সন্দেহে আরক্ত হয়ে ওঠে। সুবর্ণ অস্ফুটে বলে, কি এ? নবকুমার বোধ করি বুঝতে পারেন, তাই তার সন্দেহ ভঞ্জন করেন। সামান্য একটু হাসির গলায় বলেন, ভয় নেই, দলিল নয়, দানপত্র নয়, শুধু চিঠি। চিঠি? হ্যাঁ। নবকুমার কাপা গলায় বলেন, তোর মার চিঠি।
মার চিঠি? সুবর্ণর মার চিঠি? কাকে লেখা? সুবর্ণকে নয় তো? হুম, তাই আবার হয়? হতে পারে। সুবর্ণর এত ভাগ্য। কি জানি কি। সুবর্ণ তার নিষ্পলকে তাকিয়ে থাকে। নবকুমার হাতের উল্টো পিঠে চোখটা মুছে নিয়ে বলেন, চিরদিনের এক বজ্ঞা মানুষ, কি ভেবে কি করে কেউ বুঝে না, কখনো কোনো বার্তা করে না। তোর ছোড়দা যাই ওদিকে কাজ নিয়েছে, তাই জানতে পারি বেঁচে আছে। হঠাৎ একবার তার হাত দিয়ে দুটো চিঠি পাঠালো, একটা আমাকে লেখা, একটা তোকে লেখা। বাবা, আপনার কষ্ট হচ্ছে, একসঙ্গে বেশি কথা বলবেন না। না রে সুবর্ণ, আর আমার কোনো কষ্ট নেই। তুই ক্ষমা করিস আর নাই করিস, আমি যে তোর কাছে ক্ষমা চাইতে পারলাম, এতেই মনটা বড় হালকা লাগছে। এবার শান্তিতে মরতে পারবো। হ্যাঁ, সেই চিঠি। হ্যাঁ, সেই চিঠির একখানা নবকুমারের, একখানা সুবর্ণর। এক বজ্ঞা সত্যবতীর নাকি করা নিষেধ ছিল তার জীবৎকালে যেন এই চিঠি খোলা না হয়। মৃত্যু সংবাদটা অবশ্যই পাবে নবকুমার, তখন সুবর্ণটা সুবর্ণকে পাঠিয়ে দেবে, নিজেরটা খুলে পড়বে। সেই সংবাদ এসেছে। না, শেষ রক্ষা হয়নি। সুবর্ণ স্তব্ধ হয়ে বসে থাকতে পারেনি। সুবর্ণ তীব্র তীক্ষ্ণ একটা ডাকের সঙ্গে ভেঙে পড়েছিল। ডাক নয়, আর্তনাদ। বাবা! শুধু ওই, শুধু বাবা বলে একটা তীব্র আর্তনাদ। তারপর স্তব্ধতা, পাথরের মূর্তির মতো স্তব্ধতা। গল্পের আসর বাই অগ্নিলাচারীরে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ছিল পঞ্চদশ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে। কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।